মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েল। ইরানের দুটি পরমাণু কেন্দ্রে আঘাত, ড্রোন প্রধান সহ 2 শীর্ষ কমান্ডার নিহত। সংঘাত শুরুর পর অন্তত 430 জনের প্রাণহানি। হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সবার বিপদ দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের শান্তিতে নেতানিয়াহু সরকারকে বড় বাধা বলছেন এরদোয়ান। Unfortunately, we have heard that the U.S. may join this aggression. That would be very unfortunate, and I think that would be very, very dangerous for everybody. Bütün bu saldırılarıyla Netanyahu hükümeti bölgesel barışın önündeki দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলছে জামায়াত সেক্রেটারি। একমত না হওয়া বিষয় বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ, মন্তব্য বিএনপি মহাসচিবের। আগে তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন ওইভাবে ওষুধ টষুধ কোনো কিছু দিতেছে না। এবার আমার মনে হচ্ছে সরকার অতটা সচেতন না। ডেঙ্গু চোখ রাঙালেও এডিস নিধনে ঢিলে ভাব। 2 সিটির বিরুদ্ধেই উদাসীনতার অভিযোগ। মন্ত্রণালয়গুলোর মধ্যে কাজের সমন্বয় নেই বলেন উপদেষ্টা সাখাওয়াত। জুলাই আগস্ট নাগাদ কমে আসবে মূল্যস্ফীতি, জ্বালানি খাতে হবে উন্মুক্ত টেন্ডার, জানালেন ফজল কবির। বাজেটে কালো টাকা সাদা করার বিপক্ষে পরিকল্পনা উপদেষ্টা। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। শনিবার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আঘাত হানে তেল আবিবের ক্ষেপণাস্ত্র। এদিন তাদের হামলায় ইরানের ড্রোন প্রধান সহ 2 শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তেল আবিব সহ একাধিক স্থানে হামলা চালায় তেহরানও। এ অবস্থায় যতদিন প্রয়োজন হামলার হুঁশিয়ারি দিলেন বিনয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেবেন না তিনি। টানা 9 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। শুক্রবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েল ও তেল আবিবের কাছে গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউট সহ একাধিক স্থাপনায় হামলা চালায় ইরান। জবাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার অঞ্চল ইস্পাহান সহ দেশটির পশ্চিমাঞ্চলে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় দখলদার ইসরায়েল। একই সঙ্গে নাতাঞ্জ পরমাণু স্থাপনাকেও লক্ষ্যবস্তু বানায় তারা। এছাড়া বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করে ইহুদি বাহিনী। চলমান সংঘাতের মধ্যেই ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছেই একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এর মধ্যেই এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে হামলা বন্ধে ইসরায়েলকে কোনো ধরনের চাপ দেয়া উচিত হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য অর্জনে হামলা চালিয়ে যাবে তার দেশ। 20,000 ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি, এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট। যতদিন লাগবে ততদিন লড়ব। এদিকে আগামী সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলে জানিয়েছে গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে পরিস্থিতি সবার জন্য ভয়াবহ হবে। শনিবার ওআইসি সম্মেলনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের শান্তিতে ইসরায়েলকে সবচেয়ে বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে নিয়ম রক্ষার বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কিছুই করতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরান ইসরায়েল সংঘাতের আগুন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে ভূ রাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে ঐক্যের প্রক্রিয়া খুঁজতে শনিবার ইস্তাম্বুলের জরুরি সম্মেলনে বসে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ইরানে হামলা চালানোয় ইসরায়েলের কড়া সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যের শান্তিতে নেতানিয়াহুর সরকারই সবচেয়ে বড় বাধা। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এরদোয়ান। এই আক্রমণের মাধ্যমে নেতানিয়াহুর সরকার আবারও প্রমাণ করেছে যে তারা আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে
সবচেয়ে বড় বাধা। আমি ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। Yaşananlar aynı zamanda ওআইসি সম্মেলনে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাইডলাইনে তিনি সাংবাদিকদের বলেন, হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সবার জন্য বিপজ্জনক হবে। Unfortunately, we may join this aggression. That would be very unfortunate, and I think that would be very, very dangerous for everybody. এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংকট নিরসনের লক্ষ্যে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা চলবে। আমরা যা করছি তা অনেক আগেই এই পরিষদের করা উচিত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে দ্বিধায় ভুগছে, আমরা সেখানে পদক্ষেপ নিচ্ছি। ইরানের পরমাণু হুমকি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা থামব না। সংঘাত বন্ধের করণীয় নির্ধারণের পরিবর্তে মিত্র ইসরায়েলের সুরেই কথা বললেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। No doubt that the United States continues to stand with Israel and supports its actions against Iran's nuclear ambitions. চলমান সংঘাতে ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন না দিলেও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। দ্রুত অস্ত্রবিরতির তাগিদ দুই দেশের প্রতিনিধির। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, সংস্কারের আগে নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে কথা বলেন তিনি। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারকে সহযোগিতা দিতে জামায়াত প্রস্তুত আছে বলেও জানান তিনি। এদিকে বরিশালেও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমাবেশ করে দলটি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আগে প্রশাসনে নিরপেক্ষ লোক বসানোর দাবি জানান নেতারা। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। লোয়ার হাউস, আপার হাউস দুই জায়গাতেই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ, মানে সারা দেশে নির্বাচন হবে, যে দল যত পার্সেন্ট ভোট পায় ভোটের ভিত্তিতে আপার হাউসে উচ্চকক্ষে সদস্য নির্ধারণ করা হয়। একমত না হওয়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচিত সংসদ উদ্যোগী হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীতে আলাদা আয়োজনে একথা বলেন নেতারা। লন্ডন বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন অনেকটাই কেটে গেছে। এখন তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ইসিকে তাগাদা দিতে সরকারের প্রতি আহ্বান নেতাদের। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। তারা দেশের টাকা লুট করে পাচার করেছে, তা প্রমাণ হয়েছে গত বছরে সুইস ব্যাংকে বিপুল অঙ্কের টাকা জমার ঘটনা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়েছে। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও যেসব বাকি থাকবে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে উদ্যোগী হবে। লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা দেখছেন বলেও জানান মির্জা ফখরুল। এনসিপির নিবন্ধনের আবেদনে স্বাগত জানান তিনি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আজকে বোধহয় সম্ভবত তারা আগামীকাল তারা নিবন্ধনের জন্য জমা দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আমরা আশা করি যে তারা এই তারুণ্য যে নেতৃত্ব, সে নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে পরিণতি পরাজয়, তাই জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচন জরুরি। কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে? জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। 31 দফা বিএনপি দিয়েছে,
আপনারা আপনাদের দফা দেন, জনগণের পাশে যান, জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দিবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে, তারাই গড়ে তুলবে। জুলাই শহীদদের দলীয়করণ না করে সবাইকে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান বিএনপির এই নেতা। সভাপতি আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়, তাই সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন। সময় হলেই জানা যাবে ভোটের দিনক্ষণ। সকালে আগারগাঁওয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন, সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময় হবে নির্বাচন। শনিবার সকালে আগারগাঁ নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে অংশ নেন 50 কর্মকর্তা। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। প্রশিক্ষণ শেষে সাংবাদিকরা সিএসির সঙ্গে কথা বলতে চাইলে বাগড়া দেন নির্বাচন কমিশন সচিব। পরে সচিবের পরামর্শেই কথা বলেন সিএসি। জানান, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন। যথাসময়ে জানানো হবে ভোটের দিনক্ষণ। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। সিএসি আরও জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী কমিশনের কার্যক্রম চলছে। প্রয়োজনে সেখানেও পরিবর্তন আনা হবে। বিভিন্ন জনের মতামত নিয়েই আচরণবিধি এবং নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান সিএসি। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্মপরিকল্পনা, সেটা তো অবশ্যই আছে। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আক্তার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্ভোগ কাটেনি 6 গ্রামের বাসিন্দাদের। পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব অনেকে। নতুন আবাসনের ব্যবস্থা সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দাবির পক্ষে দৃশ্যমান অগ্রগতি না হলে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন আবাসনের ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা করা সহ 5 দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে কয়েকবার স্বাস্থ্য উপদেষ্টা ও কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেন তারা। আন্দোলনের মুখে এবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়তে হবে শিক্ষার্থীদের। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবির পক্ষে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের এরকম কোনো ঘটনা ঘটে, সেটার পুনরাবৃত্তি ঘটার আগেই আমরা আমাদের একটা বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে। অলরেডি ওনাদের হল ত্যাগ করার জন্য আমরা একটা নোটিশ দিয়েছি। অর্থাৎ কোনো স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হলে তারা দায় এড়াতে চেষ্টা করছে আমি বলে মনে করি। এই মুহূর্তে আমাদের যেই কর্তৃপক্ষ অথরিটি আমাদের উপর দোষ চাপায়ে হচ্ছে আমাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে, যেন হচ্ছে আমাদের আন্দোলনকে দমিয়ে দিতে চাই। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও চালু থাকবে হাসপাতাল। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান। দুপুরে সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় তিনি আরও বলেন, দুর্নীতি ও অপচয় দেশের অর্থনীতির সবচেয়ে খারাপ দিক। কমিয়ে আনতে দরকার জাতীয় ঐকমত্য। উপদেষ্টা আরও বলেন, জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। বিগত সরকারের আমলে অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। দরপত্র ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিতে করা হয়েছিল দায়মুক্তি আইন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই অবস্থার পরিবর্তন করার চেষ্টা করেছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট আলোচনায় তিনি বলেন, এর সুফল হিসেবে বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমে জিনিসপত্রের দাম হ্রাস পাবে। দুর্নীতি ও অপচয়কে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ দিক উল্লেখ করে তা কমিয়ে আনতে জাতীয় ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন জ্বালানি উপদেষ্টা। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে। জুলাই আগস্ট নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। এদিকে আলোচকেরা আসন্ন বাজেটের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে বলেন, বরাদ্দের চাইতে অর্থের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। টোটাল হেলথ এক্সপেন্ডিচার জিডিপি যত পার্সেন্টেজ হওয়া উচিত সেটা যথেষ্ট কম। আনু মোহাম্মদ ভাই বলল যে ট্যাক্স জিডিপি বাড়ানো লাগবে না, এটা আমি ঠিক মনে করি না। কারণ আপনি যদি ট্যাক্স না বাড়ান তাহলে কি একটা গোষ্ঠী শুধু দেশে সম্পদ অর্জন করে সৃষ্টি করে নিজেরাই শুধু খাবে? সম্পদের সমবন্টন নিশ্চিত করার জন্য প্রগতিশীল কর ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেন আলোচকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার বিপক্ষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় তৈরি পোশাক মালিকরা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন একটি প্রস্তুতহীন পরিকল্পনা, তারা এর জন্য প্রস্তুত নন। এই উত্তরণ মানসম্মানের ইস্যু নয়, বরং বাস্তবতা। তবে উত্তরণ পেছানোর বিপক্ষে বাণিজ্য সচিব। 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ। আগের সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই উত্তরণের বিপক্ষে রফতানিমুখী শিল্প খাতের মালিকরা। র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তারা সাফ জানিয়ে দিলেন, এলডিসি গ্র্যাজুয়েশন প্রস্তুতিহীন পরিকল্পনা। তবে এ কথা মানতে নারাজ বাণিজ্য সচিব ও পরিকল্পনা উপদেষ্টা। এটি একটি প্রস্তুতিহীন পরিকল্পনা। আমরা কোনো মতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত না। এখন নতুন করে যদি আবার 3 বছর বা 5 বছর চাওয়া হয়, সেটা এক ধরনের আবদার হতে পারে। এমন কোনো এক্সাম্পল নেই যে যারা বলেছে যে তারা চায় না এবং আমরা সেটা মেনে নিয়েছি উত্তরণের জন্য। গ্র্যাজুয়েশন পরবর্তী দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষির আগে বাংলাদেশকে শুল্ক কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আমাদের উচ্চ শুল্ক আমরা আবার এফটিএ নেগোশিয়েট করতে যাচ্ছি। কাজে একটা অ্যাপ্রোচ হচ্ছে আগে ট্যারিফটাকে খানিকটা রেশনালাইজ করা, তারপরে এইসব নেগোসিয়েশনের মধ্যে যাওয়া। কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কোনো স্ট্র্যাটেজি দেখতে পারি নাই। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা কালো টাকা সাদা না করার বিপক্ষে তার মতামত তুলে ধরেন। 1 কোটিও যদি সে দেখাতে না পারে 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে। আলোচনায় বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রার সমালোচনা করে বলা হয়, এবারে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, যা অর্জন সম্ভব নয়। আমার কাছে মনে হচ্ছে এটা অতি উচ্চাভিলাষী। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। এইচএসসির প্রশ্নপত্র চুরির ঘটনায় নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শন শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। ইতিহাস পরীক্ষার প্রশ্ন বাতিল, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন। আবারও কলম বিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ সংশোধনে গঠিত কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। 23 জুন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবেন ঢাকার সব শুল্ক ও কর কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়া, রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 27 ও 28 জুন চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে সিপিবি। সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাবি করেন, সরকারের এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড জনগণের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বন্দর ইজারা দেওয়া হলে জাতীয় সম্পদের উপর বিদেশি কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী সরকার সহ বিগত সব সরকারের আমলে স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিলের দাবি জানান সিপিবির সাধারণ সম্পাদক। এর খেসারত দিতে হবে। সর্বোপরি এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির সঙ্গে দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী সকল পদক্ষেপ অবিলম্বে বাতিল করতে হবে। এসব দাবি আদায়ে আমরা
আগামী 27 ও 28 জুন 2025 সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম রোড মার্চের কর্মসূচি গ্রহণ করেছি এবং আপনাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতিও আহ্বান জানাচ্ছি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বহুতল ভবনে মিলেছে এডিসের লার্ভা। কয়েকদিনের ভারী বৃষ্টিতেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এজন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। যদিও কর্তৃপক্ষের দাবি মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে কাজ করছে মনিটরিং সেল। আবু সাইদ নিশানের রিপোর্ট। শখের ছাদ বাগানে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র, টবে জমে থাকা পানি, প্লাস্টিক ড্রাম কিংবা অব্যবহৃত পাত্রে ভয়ঙ্কর এডিস মশার বিস্তার। ঢাকার 2 সিটি কর্পোরেশনের এমন অনেক বহুতল ভবনে মিলেছে ডেঙ্গুর বাহক এডিসের লার্ভা। এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানিতে বেড়েছে আতঙ্ক। নগরবাসী বলছেন সরকারি উদ্যোগ চোখে পড়ছে না তাদের। এছাড়া সচেতন নন সাধারণ মানুষও। আগে তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন ওইভাবে ওষুধ টষুধ কোনো কিছু দিতেছে না। বাড়ির আনাচে কানাচেগুলো পরিষ্কার রাখা, তো এটা আর কি নাগরিক হিসেবে আর কি এটা আমাদেরও একটা দায়িত্ব। ডেঙ্গু চারিদিকে এবার হচ্ছে জানতে পারতেছি, কিন্তু এবার আমার মনে হচ্ছে সরকার অতটা সচেতন না। যদিও নগর কর্তৃপক্ষের দাবি মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল। ডেঙ্গুর বিস্তার রোধে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তা করছে উত্তর সিটি কর্পোরেশন। দক্ষিণের প্রশাসকের কণ্ঠেও একই সুর। ছাদ বাগানে যে টবগুলো আছে সে টবের মধ্যে যদি আমি বিটিআই গ্র্যানুলসটা দিয়ে দিই, তাহলে সেখানে সে প্ল্যান্টেরও কোনো ক্ষতি করবে না, আবার সেখানে মসকিটো হতে পারবে না। এটা আমাদের একটা নতুন এডিশন। ইনশাল্লাহ আমরা আগামী 3 মাসের মধ্যে এই প্রকিউরমেন্টে যাব। মশকের উচ্চ যেখানে উৎপাদন হয় সেটাকে বন্ধ করা যায়, এই জন্য আমরা মোবাইল কোর্ট করার জন্য আমাদের জনগণকে সচেতন করা হবে, একই সঙ্গে তাদেরকে কিছুটা হলো আইনের আওতায় নিয়ে আসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এডিস মশা যদি আমরা এখনই নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই বছর ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। 6 শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকে। একের পর এক জিও ব্যাগে ভরা হচ্ছে বালু, ফেলা হবে বাঁধের ভাঙা স্থানে। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামতে চলছে এমন কর্মযজ্ঞ। উজান, ঢল আর টানা বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হয় 6টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। শনিবার পানি নেমে যাওয়ায় বাঁধ মেরামতে কার্যক্রম শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কাজের তদারকি করছে সেনাবাহিনীর কনস্ট্রাকশন টিম। ভাঙন কবলিত স্থানটিতে আমরা জিও ব্যাগ, জিও টিউব এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে এরা দ্রুত বন্ধ করার জন্য চেষ্টা করব। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ায় নেমে গেছে নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। 6 শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকেই। বারবার করে যায়, কোনো মেরামত করে না, হালকা ভাবে করে যায়, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই। এক কুমো জল আসিল, জলগুলো কষ্টমষ্টে কাছে আরে কষ্টমষ্টে এখন গড় ডুবিয়ার ব্যবস্থা করি। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বর্ষণে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নওগাঁর ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্ন চুরির ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে ফাঁস হওয়া ইতিহাস পরীক্ষার প্রশ্ন। বিকেলে ধামইরহাট থানায় তদন্তে আসেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের একটি দল। তদন্ত কমিটির সদস্যরা থানার ভেতরে শিক্ষা বোর্ড থেকে পাঠানো প্রশ্নপত্রের ট্রাঙ্কগুলো খতিয়ে দেখেন। এই ঘটনায় দোষীদের বিচারের আশ্বাস দেন। একই সঙ্গে ফাঁস হওয়া ইতিহাস প্রশ্নপত্র বাতিল করার ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান। থানা চত্বরের ভেতরে নিরাপত্তা বলয়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। কোনো একজন আসামি এখানে রাখা হয়েছিল, তো আমরা আশঙ্কা করছি যে হয়তো বা তারই কাজ। তো এটা আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে প্রশ্নের সেটটি এইভাবে বাইরে পাওয়া গেছে, সেই প্যাকেটের আমাদের এই সকল কেন্দ্রের ওই সেট আমরা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েল। ইরানে 2টি পরমাণু কেন্দ্রে হামলা, 2 শীর্ষ কমান্ডার নিহত। যুক্তরাষ্ট্র যোগ দিলে সবার বিপদ দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
নির্বাচনে সরকারের নিরপেক্ষতা আশা বিএনপির সংস্কারে একমত না হওয়া বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের আশঙ্কা জামায়াতের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।